দাদা তখন আমার বয়স অনেক কম, সালটা 2018। এখন তো আপনি অভিনয় করছেন 18 না 2020 না 18, হ্যাঁ 18। এখন আমি অভিনয় করছি। তখন আমি ওনাকে বলেছিলাম যে আমি নিজেকে তার যোগ্য মনে করছি না। মানে এখন কি আপনি সাহস পাচ্ছেন? এখন আই থিংক এখন পারবো আমি। এখন পারবেন? আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু এটা একটা প্রস্তাব ছিল। জায়েদ খান সম্পর্কে আপনার কোন খারাপ লাগাটা আছে? জায়েদ ভাই কি বলবো, এই যে জায়েদ ভাই ভাইরাল হওয়ার একটা প্রবণতা তার মধ্যে আছে, এটা খারাপ। উনি মানুষটা সহজ সরল, ওনাকে যে কোনো প্রশ্ন আপনি করে ফেলতে পারবেন। যেমন আমার সাথে অনেক প্রশ্ন নিয়ে ঝামেলা হচ্ছে, জায়েদ ভাই কিন্তু সব উত্তর দিয়ে দিবে, এটা একদিকে খুব পজিটিভ। আচ্ছা, বাট আমার মনে হয় যে ওনার এখন অভিনয় আরো, মানে সে অভিনয় লাস্ট আমাকে বলেছিল যে একটা কাজ করে মনে হচ্ছে তার সে ভালো অভিনয় করতেছে, আগে মনে হয়নি। সো তার সে ব্যক্তি মানুষ ভালো, মানুষের উপকারে সে কাজে আসে। আপনি যে কোনো বিপদ ওনাকে ফোন করলে উনি ফোন ধরবে এবং আপনার উপকার করবে। তবে আমার মনে হয় যে এত ভাইরাল হওয়ার চিন্তা না করে মানে কাজের দিকে মনোযোগী হওয়াটা বেশি জরুরি। শাহরিয়ার নাজিম জয়ের আপনার, উনি তো একজন উপস্থাপক, পরিচালক এবং সাথে তিনি একজন অভিনেতা, ভালো অভিনেতা। ওনার কোন বিষয়টা আপনার খারাপ লাগে? ওনার কোন বিষয়টা খারাপ লাগে? এই যে সবাই না পরবর্তী ইন্টারভিউতে আপনাকে না জয় ভাইয়ের সাথে আমার এরকম হয়েছে যে পরে আমি খুব রিকোয়েস্ট করেছি, ভাইয়া প্লিজ আপনি এই পার্টটা দিয়েন না। জয় ভাই সবাইকে বিব্রত করে, এটা হয়তো খারাপ লাগার, বাট তিনি খুবই টেকনিক্যাল, অনেক স্টাডি করে বসেন এবং উনি ওনার মতো করে ওনার একটা ধারা উনি তৈরি করেছেন। আপনি জয় ভাইকে একটা প্রশ্ন করেছিলেন, আমি দেখে এসেছি, সেটা খুব মানে ভাইরাল, যে তথাকথিত ভাইরালের কথা বলছেন সেটা ভাইরাল হয়েছিল, যে আপনি কোন নায়িকাকে হাগ করতে চান এবং কিস করতে চান। আজকে আমি আপনাকে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আপনি বাংলাদেশের কোন নায়ককে হাগ করতে চান এবং কিস করতে চান? বাংলাদেশের কোনো নায়ককে চাই না। আচ্ছা, বাইরে হলে পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ। আচ্ছা, তাকে কিস করতে চান আবার হাগ? দুটোই করব। অর্ধেক করে আসবেন? জুনায়েদ পলক, তার কোন বিষয়টা আপনার খারাপ লাগে? ওনাকে নিয়ে, ব্যক্তি পলককে নিয়ে তো আসলে বহুত কিছু হচ্ছে, বাট জুনায়েদ আহমেদ পলক যদি একটু বলি, লাস্ট 1.5 বছর সামহাও আমি আইসিটি মিনিস্ট্রি কোনো শো করতে পারি না। আমি একটা প্রতিষ্ঠানের একটা এজেন্সির হয়ে কাজ করতাম। তো ওই এজেন্সির যিনি মানে সিনিয়র একজন, তিনি আমাকে একদিন ডেকে বললেন যে মৌ তোর সাথে কি কিছু হয়েছে? আমি বললাম যে না তো ভাইয়া। কেন? বলে না, আমরা তোর নাম প্রস্তাব করলে তোকে বাদ দিয়ে দেওয়া হয়। এখন এই বাদ দেওয়ার কারণটা কি এটা তো আমি জানি না, এটা আসলে উনি নিজে ব্যক্তি, উনি বলতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে এত রাজনৈতিক কাজগুলো অনেক একটু শুদ্ধ থেকে করলে না অনেক ভালো কিছু করা যেত। আপনার কি মনে হয় যে উপস্থাপনের ক্ষেত্রে লবিং এর প্রয়োজন আছে? আই ডোন্ট থিংক সো। আপনার কখনো প্রয়োজন হয়েছে? না, আমার লবিং লাগেনি কখনো। কখনোই না? না, কখনো লাগেনি। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি। চিত্রনায়িকা অপু বিশ্বাস, অপুদের কথা বলার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া উচিত। আমি আপনাকে 1, 2, 3 এভাবে ক্রমানুসারে সাজাতে বললাম, ঠিক আছে? 3 জন উপস্থাপিকার নাম বলবো: পিয়া জান্নাতুল, শ্রাবণ্য তৌহিদা এবং নীল হুরে জাহান। উপস্থাপকদের কাকে কাকে আগে উপরে রাখবো? কাকে 1, 2, 3? 1, 2, 3 করবো। 1 নম্বরে নীল, 2 নম্বরে শ্রাবণ্য তৌহিদা, 3 নম্বরে পিয়া জান্নাতুল। পিয়া আপু তো মডেল। আচ্ছা, এখন মানে পিয়া আপু প্যাটার্নটা আলাদা না, পিয়া আপু আগে উপস্থাপনা করতে, কিন্তু পিয়া আপুর প্যাটার্নটা তো আলাদা। সো ওইভাবে একদম সব রকম উপস্থাপনা হিসেবে যদি আমি ধরি, তাহলে আমি নীলকে প্রথমে রাখবো, তারপর শ্রাবণ্য, তারপর হচ্ছে। আপনি মুক্তিযুদ্ধ দেখেননি নিশ্চয়ই, আপনি সাম্প্রতিক সময় কি দেখেছেন যেটা আপনি আবেগ আপ্লুত হয়েছেন? আমি বন্যা দেখেছি, অনেকে ওখানে গিয়ে দেখেনি, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের হাহাকার দেখেছি। এটার সাথে এই কোনো কম্পেয়ার চলে না, তুলনা চলে না। আচ্ছা, সবকিছু ঠিক আছে বলতে বলতে কি মাঝে মাঝে ক্লান্ত লাগে? অফকোর্স ক্লান্ত লাগে। প্রধানমন্ত্রী যদি হন আপনি কখনো, তাহলে কোন 3টা কাজ আপনি করতেন? আমি সবার আগে দুর্নীতিটা রোধ করতাম, কারণ দুর্নীতি দমন করতে পারলে সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এবং একই সাথে আমি যেটা করতাম, কারো দ্বারা বায়াসড হতাম না। ওই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু রক্ষা করার দায়িত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সেই দায়িত্ব বলে না যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা বেশি কঠিন। সো সেই কঠিন দায়িত্বটাকে আমাদের পালন করতে হবে, জেনারেশন জেডকে পালন করতে হবে। আচ্ছা, বেশ ভালো। প্রধানমন্ত্রী হলে কোন 3টা বিষয় আপনি করতেন না? করতাম না? হ্যাঁ, ডেফিনেটলি। 1 নাম্বার হচ্ছে যেটা করতাম না, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর হয়ে এই যে হুটহাট জাতীয় সংসদে বসে কথা বলে ফেলা, এটা আমি বর্জন করতাম নিজের থেকে। যে কোনো একটা কটূক্তি করা, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনি দেখেছেন কিনা, যে বাংলাদেশের একটা পত্রিকা, সেই পত্রিকাটা জনগণের শত্রু এবং তারা দেশের ভালো চায় না, দেশের জন্য খারাপ বয়ে আনবে, এরকম কিছু একটা উনি বলেছিলেন। একজন প্রধানমন্ত্রী কেন একটা ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবে? তিনি তো প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত যেটা করতাম না, আমি শোনা কথায় কান দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে গো ধরে বসে থাকতাম না। আমি নিজে ওটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতাম। আর থার্ডলি হচ্ছে আমার আশপাশের নেতাগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে নেতারা কি আসলেই পদের যোগ্য, আমি যোগ্য নেতাদেরকে বসাচ্ছি।
এই যোগ্য নেতারা কি আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, এগুলো ভেবে চিন্তে তারপর আমি তাদেরকে দায়িত্ব হস্তান্তর করতাম। ছোটবেলায় বড় হয়ে কি হতে চাইতেন? আমি ছোটবেলায় নায়িকা হতে চাইতাম, বিজ্ঞানী হতে চাইতাম, ডাক্তার হতে চাইতাম, নার্স হতে চাইতাম, তারপর হচ্ছে জজ হতে চাইতাম। মানে আমার চাওয়াগুলো পরিবর্তন হতো, আমি কখনোই উপস্থাপক হতে চাইনি। কিন্তু আপনার বাবা তো আপনাকে মেডিকেল কলেজে